সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় শহীদ হাদি, আবারও সংকটে দেশ। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। তাহসিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কিছুক্ষণের মধ্যে আমাদের আরেকজন অতিথি সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য, তিনি এই অনুষ্ঠানে এসে যোগ দেবেন। দর্শক, কিছুক্ষণ আগে শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক। দলমত নির্বিশেষে রাজনৈতিক দল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিভিন্ন সংগঠন তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানাচ্ছেন। দর্শক, আলোচনা শুরু করব। তাহসিন রিয়াজ, এই জুলাই অভ্যুত্থানের যে অগ্রযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির এভাবে চলে যাওয়া, যদি এক কথায় বলি, এটাকে আপনি আসলে কীভাবে দেখছেন? আন্তরিকভাবে ধন্যবাদ যারা আমাকে দেখছেন এবং আমার সাথে যিনি আছেন। দেখুন, আসলে আমরা সবাই একটা খুবই বেদনাবিধুর একটি মুহূর্তে আসলে উপনীত হয়েছি এবং আপনি যে প্রশ্নটি করেছেন খুবই যথার্থ এই প্রশ্নটি, যে আমরা আসলে আমাদের জন্য একটা বড় রকম ক্ষতি যেটার সম্মুখীন আসলে শুধুমাত্র আমরা না, আপনার সামগ্রিকভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র হয়েছে। আপনি যদি জিজ্ঞেস করেন যে কেন হাদি এক্সেপশনাল, কেন আমরা আসলে ইভেনচুয়ালি আপনি যদি আজকে সারা বাংলাদেশের দিকে তাকান, সারা বাংলাদেশের মানুষের মধ্যে, গণতান্ত্রিক মানুষের মধ্যে যে ধরনের ক্ষোভ আমরা দেখেছি, যে ধরনের আক্ষেপ, যে ধরনের বেদনা, কষ্ট, এটার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে যে হাদির ডিফারেন্ট অ্যাপ্রোচ অফ পলিটিক্স। আপনি পুরো তার এতদিনের যদি কার্যক্রমের দিকে তাকান, ইনকলাব মঞ্চ গঠন করা থেকে শুরু করে তার নির্বাচনী প্রচার প্রচারণা, তার কথা বলার যে ভঙ্গিমা, তার দেশপ্রেম অবভিয়াসলি, এবং সবচেয়ে বড় কথা পুরো নির্বাচন ব্যবস্থাকে কিন্তু তিনি একটা একটা মেসেজ দিতে চেয়েছেন। বাংলাদেশের পুরো পলিটিক্যাল কালচারকে তিনি একটা মেসেজ দিতে চেয়েছেন। আমি এর আগেও বেশ কয়েক জায়গায় বলেছি, আপনিও নিশ্চয়ই এর আগে এত বছরের আপনার লম্বা সময়ের ক্যারিয়ারে আপনিও নিশ্চয়ই কখনো দেখেননি বা কাভার করেননি যে মুড়ি বাতাসা দিয়েও নির্বাচনী প্রচারণা করা যায়। আপনি হয়তো কখনো দেখেননি যে অনেক বেশি জাঁকজমকতা, অনেক বেশি লাক্সারি, অনেক বেশি টাকা খরচ না করেও এভাবে করে মানুষের ভালোবাসা পাওয়া যায়। কখনো পার্কের গেটে দাঁড়িয়ে, কখনো একেবারে রাস্তার মোড়ে মোড়ে, যেখানে স্কুলের সামনে যেখানে অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নিয়ে যায় সেখানে, কখনো একেবারে অলিতে গলিতে সাধারণ মানুষ কখনো তাকে গালি দিচ্ছে, কখনো তাকে আঁকড়ে ধরছে। যে গালি দিচ্ছে তাকেও সে মুখে মুষ্টি হাসি রেখে তাকে রিসিভ করছে, যে তাকে রিসিভ করছে পজিটিভলি তাকে তো সে আসলে আলিঙ্গন করছে। তার গায়ে ময়লা পানি মারার পরে সে বলছে ইভেন দিস ইজ দি আমি জানি না বাংলাদেশের পলিটিক্যাল কালচারে এরকম কোনো উদাহরণ আছে কিনা যে কোনো পলিটিশিয়ানকে, রাদার আমাদের বাংলাদেশে তো এই উদাহরণ ভুরি ভুরি আছে যে কেউ আপনাকে থ্রেট দিয়েছে, সে গিয়ে লিটারালি তার ঘর বাড়ি ঘুরিয়ে দিয়ে এসছে। তো দিস ইজ সাধারণীকরণের যে জায়গাটা, সে জায়গাটা তাকে আমরা দেখেছি। কিন্তু একটা প্রশ্ন একদম, এটা সবার, যে কেন বা কারা তাকে এইভাবে দেখেন। এখন এই প্রশ্নটা আসলে ভেরি সলভড একটা ফ্যাক্ট। কারা, এই প্রশ্নের উত্তর তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। ছাত্রলীগের একেবারে পোস্টেড লিডারশিপ, এবং আপনি শুধু লিডারশিপের দিকে শুধু তাকালে হবে না, আপনি দেখবেন যে যারা এই ঘটনাটাকে এক্সিকিউট করেছে, এবং আপনারাই তো এই সংবাদ প্রচার করেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ তো আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি, কিভাবে করে সে কোন রেজর্টে ছিল, কোন রেজর্টে কত সময় ধরে থেকে সে এই পরিকল্পনা ছকে এঁকেছে, কীভাবে করে এসে ঢাকায় গুলি করে তাকে কোন রুট দিয়ে কীভাবে করে তারা পার হয়ে গিয়েছে। এবং আরেকটা ব্যাপার যেটা আমাদের দৃষ্টি দেওয়া দরকার, এটাকে কিন্তু আপনার যারা আওয়ামী লীগ স্পেন্সার যারা আছে, স্পেশালি ধরেন আওয়ামী লীগের যে সমস্ত সিনিয়র লিডারশিপ যারা ভারতে পালিয়ে আছে, তারা কিন্তু এটাকে সেলিব্রেট করেছে। আপনি দেখবেন তাদের স্ট্যাটাস, তাদের কথাবার্তা, তাদের ওয়ে অফ টকিং, ওয়ে অফ অ্যাড্রেসিং ওভার দি ইস্যু, সবগুলোকে তারা, আপনি যদি সবগুলো ডটকে কানেক্ট করেন, এই ঘটনাটাকে তারা কিন্তু সেলিব্রেট করেছে। এই ঘটনাকে তারা তাদের প্রচণ্ড রকম একটা সাকসেস হিসাবে দেখিয়েছে।
কাজেই এটা এখন পরিষ্কার যে এটা পরাজিত ফ্যাসিস্ট শক্তি, যারা কিছুদিন আগে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষতি নিশ্চিত করে ভারতে পালিয়েছে এবং পুরো ভারতের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যারা বাংলাদেশের সার্বভৌমত্বের পেছনে, যারা এখনও কলকাঠি নাড়ছে, বাংলাদেশের গণতন্ত্রের পথকে যারা রুদ্ধ করতে চায় এবং গণতন্ত্রের পথকে যারা বন্ধ করতে চায়, তারাই আসলে মূলত এই ঘটনাটা ঘটিয়েছে। এটা পরিষ্কার। তাহসিন রিয়াজ, আপনার জুলাই যোদ্ধা হিসেবে আপনাদের উপর যে থ্রেট, সেটা আগে থেকে আমরা বারবার আপনারা বলেছেন, এবং ইদানিং যে খবর বেরোচ্ছে প্রায় 50 জন একটা হিট লিস্টের তালিকা বেরোচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এত থ্রেটের পরও কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিংবা কী ধরনের নিরাপত্তা আপনারা পাচ্ছেন? দেখেন, আমরা প্রথমত তো আমরা আসলে মানে ওই নিরাপত্তার মানুষই না। আমরা সাধারণ মানুষের সাথে মেলামেশা করার লোক। আমরা তো আসলে কোনো লাক্সারি ফ্যামিলি থেকে আসি নাই। আমরা অমুন নেতার ছেলেও না যে আমরা বিদেশ থেকে পড়াশোনা করে এসে ডাইরেক্ট রাজনীতিতে আমরা এখানে যুক্ত হয়েছি। কাজে দেখেন, মানে আমরা ওই নিরাপত্তাটা চাই না। মানে আমাদেরকে যে একেবারে এরকমভাবে আমাদেরকে আগলে ধরে আমাদের পেছনে 20 জন করে গানম্যান দিয়ে আমাদেরকে, আমরা সাধারণ সকল মানুষের নিরাপত্তা চাই। ইন্ডিভিজুয়ালি আমি কিছু না, আই এম নো ওয়ান। বাংলাদেশের যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, এটার পার্ট তো সবাই, বাংলাদেশের আপামর জনগণের গণঅভ্যুত্থান এটা ছিল। কাজেই দেখেন, সামগ্রিকভাবে যেই মানুষটি আজকে রাস্তায় ছিনতাইয়ের শিকার হচ্ছে, যেই মানুষটি আজকে রাস্তায় বা যেই মানুষটির বাসায় আজকে চুরি হচ্ছে, যেই মানুষের, যে আপনার কিছুদিন আগে আপনারা খবর দেখেছেন যে একজন গৃহকর্মীর বাসায় ঢুকে একটা কাজের মহিলা তাকে, তার সন্তান সহ তাকে মেরেছে, তার কি নিরাপত্তার দরকার নেই? আমি পলিটিক্স করে বলে আমার আলাদা নিরাপত্তা লাগবে? আমাদের দাবি খুব পরিষ্কার, হ্যাঁ, যাদের এগেনস্টে থ্রেট আছে তাদেরকে তো আপনার এক্সট্রা প্রোটেকশন দিবেন, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটাকে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। কিন্তু আমাদের পুরো যে আনরেস্ট, যে একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, চারিদিকে যে ধরনের একটা মানে ষড়যন্ত্র, এই সামগ্রিক ষড়যন্ত্র এবং এই আনরেস্টের বিরুদ্ধে কিন্তু সরকারকে আরও তৎপর হতে হবে। আপনি যদি হাদির ঘটনার দিকে তাকান এবং ব্যাক টু ব্যাক পেছনের বেশ কিছু ঘটনাকে যদি আপনি সামনে রাখেন, আপনি দেখবেন কিভাবে ইন্টেলিজেন্স ফেলিওর এখানে ছিল। আপনি দেখবেন বাংলাদেশের সকল এজেন্সি, এনএসআই, ডিজিএফআই থেকে শুরু করে প্রত্যেকটা এজেন্সির এটা ফেলিওর, এবং প্রত্যেকেই তারা ফেল করেছে। আপনি দেখেন বর্ডারকে কতটা আনসিকিউরড অবস্থায় আমরা রেখেছি। এরকম একজন খুনি দিনে দুপুরে তারা মানে এত পপুলার একটা পলিটিশিয়ানকে তারা হত্যা করলো, এবং মানে খবর বেরোচ্ছে যে তারা কিভাবে কত স্মুথলি 24 ঘন্টার তারা মধ্যে মানে উইদিন আ ভেরি শর্ট টাইম, ওই দিন রাত্রেই অলমোস্ট হচ্ছে। আপনি দেখবেন যে খবর তারা কিভাবে করে কোন স্টেশনে দাঁড়িয়ে কিভাবে করে গাড়ি চেঞ্জ করেছে, কিভাবে করে বর্ডার করছে, সব খবর চলে আসলো। এই খবর যদি আপনারা জানতে পারেন, সংবাদকর্মীরা যদি এই খবর জানতে পারে, অনেক বেশি স্ট্রং ইন্টেলিজেন্স তো রাষ্ট্রের কাছে আছে, তারা কেন এটাকে কাজে লাগালো না? দেখেন, এখানে অনেক ধূম্রজাল আছে, এখানে অনেক কোশ্চেন আছে। আমরা শুধু একটা কোশ্চেন মানে করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন, আমরা এটা ইতিমধ্যে বলেছি, আপনারা যদি মনে করেন যে যারা জুলাইয়ের সম্মুখ যোদ্ধা, হ্যাঁ, তারা মানে অরক্ষিত থাকবে, আসলে এটা স্বাভাবিকভাবেই বাংলাদেশ তো তখন ভালো থাকতে পারবে না, বাংলাদেশ তো তখন মানে ভালোভাবে ফাংশন করতে পারবে না। সো এই জায়গাটাতে আসলে গভর্নমেন্টের ফোকাস করা উচিত। আমরা গভর্নমেন্টকে সহযোগিতা করতে চাই, তবে গভর্নমেন্টকেও আসলে ওই উদারতাটা, ওই স্বতঃস্ফূর্ততাটা আসলে দেখাতে হবে। ধন্যবাদ তাহসিন রিয়াজ। দর্শক, এরই মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য। সাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শহীদ শরীফ ওসমান হাদির বিষয়ে কথা বলছিলাম। তার যে মৃত্যু, এটা অস্বাভাবিক, মানে কিভাবে আসলে বলবো, সেই জায়গাটা আসলে মানে বলার মতো অবস্থায় আমরা আসলে নেই। এটা কখনই কাম্য নয়। এই বিষয়টি জানতে চাচ্ছিলাম যে আজকে তার লাশ দেশে আসলো, কালকে তার জানাজা এবং দাফনের ব্যবস্থা করা হয়েছে, এটা কি কাম্য ছিল? ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং হাসিনার মগের মুল্লুক থেকে ডক্টর ইউনূসের মবের মুল্লুকে দেশবাসীকে স্বাগত জানাচ্ছি। এটা তো কখনোই কাম্য ছিল না, আর এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটুক সেটাও আমরা চাই না। কিন্তু সমস্যাটা কি হয়েছে, ধরেন ওই গতকাল একজনকে পিটিয়ে তারপর পুড়িয়ে মারা হলো না, একজন হিন্দু ভদ্রলোক, দীপু সম্ভবত নাম। তো এই ধরনের ঘটনা এটা কিন্তু প্রথম না। এরকম মব কাউকে পিটিয়ে মারলো, এ ধরনের ঘটনা 5 আগস্ট পরবর্তী সময়ে এর আগেও ঘটেছে, গতকাল তার পুনরাবৃত্তি ঘটলো। এই কারণেই আসলে আমরা শঙ্কিত যে হাদির যে ঘটনা, এটা আবার নতুন আরেক যাত্রার শুরু কিনা। কারণ ওখানেও যেমন রাষ্ট্রযন্ত্রের ফেলিয়ার, রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা, এখানে তো রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার পরিচয় তো অনেক আগে থেকেই দিচ্ছে। ব্যর্থতার ব্যাপারগুলো দেখেন কতটা ইন্টারেস্টিং। মানে প্রথম আলো এবং ডেইলি স্টারের, মানে দুটো পত্রিকা, ওদিকে ছায়ানটেও হয়েছে, যাই হোক, প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো, পুরো ধ্বংস হয়ে গেছে মানে বলা যেতে পারে।
তাদের আর্কাইভ থেকে শুরু করে যত কিছু তাদের আসলে ছিল সব কিছুই আজকে পাবলিকেশনে বন্ধ। পাবলিকেশন বন্ধ। কতদিনে পাবলিকেশন আসবে তাও জানি না আসলে, যে পরিস্থিতি দেখলাম। যাই হোক, এরপরে আমাদের রাষ্ট্রের যিনি নির্বাহী প্রধান, যার মবের মুল্লুকে স্বাগত জানালাম দেশবাসীকে, তিনি টেলিফোন করেছেন দুজন সম্পাদককে, দুঃখ প্রকাশ করেছেন। তার দায়িত্ব তো দুঃখ প্রকাশ করা না, তাই না? ঘটনা তো মানে কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায় নাই, যে 10 মিনিট সময়ের মধ্যে ঘটনাটা ঘটে গেল, এমন তো না। অনেকক্ষণ সময় ধরে ঘটনা ঘটেছে, দেশবাসী লাইভ দেখেছে, রাষ্ট্র দেখে নাই। রাষ্ট্র এখানে কি কোনো উদ্যোগ নিতে পারতো না? এটা ঠেকাতে পারতো না? আর যদি ঠেকাতে না পারে, তার মানে তো ভাই আপনি ব্যর্থ, তো পরিষ্কার আপনি পারছেন না। তাহলে তার পরের দিন আপনি আবার টেলিফোন করলেন, টেলিফোন করে আপনি বললেন এই ধরনের ঘটনা ঘটা ঠিক হয় না, এই সেই না। আমি কি টেলিফোনে কি বলছো, ওটা আসলে পড়তেও যায়নি, সরি, আসলে পড়তেও যায়নি। মানে উনি টেলিফোন কেন করবেন? আপনি ঠেকাইতে পারেন, আপনি টেলিফোন কেন করবেন? ওই ঘটনা কারা ঘটিয়েছে, এর পেছনে কারা কারা ছিল, এগুলো আপনি ইনভেস্টিগেট করে বের করেন, তারপরে না আপনি তার কাছে টেলিফোন করার সাহসটা আপনার হওয়ার কথা। মানে আপনি কোনো কিছুকেই আসলে কিছু মনে করছেন না, ব্যাপারটা এমন একটা জায়গায় চলে গেছে। ফলে মানে এই রাষ্ট্র হাদি মানে হত্যার বিচার করবে, মানে এখন যে রাষ্ট্রযন্ত্র আসলে কাজ করছে সেটা বিশ্বাস করার মতো জায়গায় নাই, আমরা আসলে নাই। একদিকে তো ধরেন শোক, আর একদিকে ক্ষোভ, দুটো ব্যাপার নিয়ে আসলে আজকে এখানে বসেছি। মানে ওসমান হাদি মানে এখন আসলে বিশ্বাসই করতে পারছি না। মানুষটাকে তো ধরেন অনেক সমালোচনা ছিল, আমি নিজেও তার সমালোচনা করি, তার আচরণ, উচ্চারণ, তার বচনের আমি সমালোচনা করি, সমালোচনা আছে, থাকবে, খুব স্বাভাবিক। আমরা যারা লড়াইটা করেছিলাম শেখ হাসিনা 15.5 বছরে, কিংবা যেমন হাদির সাথে আমার শেখ হাসিনা 15.5 বছরের যে লড়াইটা আমরা করেছি, যে রাজনৈতিক লড়াই ছিল, কিংবা পরবর্তীতে শেষে এসে যে আমাদের গণঅভ্যুত্থান ঐতিহাসিক, এই সময়টাতে আসলে তার সাথে পরিচয় হয় নাই বা তার সম্পর্কে জানারও সুযোগ হয় নাই, হয়তো বা তিনি সেভাবে সামনে ছিলেন না। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় যখন তাকে দেখেছি, অনেক সমালোচনার পরও আমরা তো সবাই এই বাংলাদেশের পক্ষে, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেই তো আসলে লড়াইটা চালিয়ে যাচ্ছিলাম। ফলে ওই জায়গা থেকে মানুষটা নাই, এটা বিশ্বাস করাটাও আসলে খুব কঠিন। মানে হয়তো শোকটা ওইভাবে প্রকাশিত হচ্ছে না, বা আসলে অনুভবও হয়তো করতে পারছি না, কারণ আসলে যে সে নাই, কালকেই যে সে আবার মানে তো তার ওই হাসি মুখে আবার মানে কাউকে গিয়ে জড়িয়ে ধরবে না, আবার কারোর হাতে লিফলেট তুলে দিবে না, এটা আসলে মনেই করতে পারছি না। এই কারণে আসলে শোকটা ওই জায়গাতে আসলে হয়তো অনুভবটাও করতে পারছি না। সাকিব আনোয়ার, তার এই মৃত্যু এটা কি আমাদের রাজনীতিতে নতুন কোনো সংকট তৈরি করবে কিনা? সংকটের কথা বলছিলাম যে এই যে ঘটনাটা আরেকটা ঘটলো, সেটা যেমন এর আগেও ঘটেছে, রাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে পারে নাই, তারপরেও আবার গতকাল পুনরাবৃত্তি ঘটলো। ফলে এই ঘটনা ঘটার পর এর পুনরাবৃত্তি যে ঘটবে না, সেটা আসলে কোনো নিশ্চয়তা আমরা আসলে পাচ্ছি না। ফলে এটা অবশ্যই নতুন করে একটা সংকট সৃষ্টি হবে। এবং ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে, আমি জানি না আসলে এই সময় কথাগুলো বলা কতটুকু ঠিক। বা দেখেন, আমি দেখলাম প্রথম আলো ডেইলি স্টারে গিয়ে, বিশেষ করে নুরুল কবির সাহেব, তাকে তো হেনস্থাও করা হয়েছে, সেখান থেকে সম্ভবত নাহিদ সেখানে গিয়েছিলেন, তারপর মাহফুজ সেখানে গিয়েছিলেন, আরও অনেকেই ছিলেন, তারা গিয়ে সেখান থেকে তাদেরকে মুক্ত করেছেন। আমি সিফাতের একটা স্ট্যাটাস দেখলাম কিভাবে তারা গেলেন, সালাউদ্দিন সিফাত, তার একটা স্ট্যাটাস দেখলাম কিভাবে তারা গেছেন, কী কী করেছেন এই ব্যাপারগুলো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সার্জিস আলমও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ওই একই দলের। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন। অসমাপ্ত কাজগুলো কী কী ছিল সেগুলো আমরা জানি, এর আগেও প্রথম আলো ডেইলি স্টার নিয়ে কথাবার্তা হয়েছে, একই জায়গা থেকে, হ্যাঁ একই জায়গা থেকে। এবং 32 নম্বর ভাঙার ব্যাপার নিয়ে আমরা যখন প্রতিবাদ করেছিলাম, তখন আমাদেরকে অনেক সময় অনেকে আবার মানে ফ্যাসিবাদের দোষর বলে ফেলছেন। তখন বলছি যে ভাই, এই যে শুরুটা করলেন না, এইটা যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনারা এখন হয়তো বুঝতে পারছেন না। কিন্তু ওই শুরু থেকে, তখন হাসনাত আবদুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছিলেন ওই দিন সন্ধ্যায়, এমনকি আসিফ এখন যিনি সরকার থেকে চলে এসছেন, তিনিও উৎসব হোক এই ধরনের মানে সেটাকে উৎসব হিসেবে নিয়েছিলেন। রাষ্ট্রও সেখানে বুলডোজার সাপ্লাই করেছিল, রাষ্ট্রই, বুলডোজারটা আসলে তো কোনো ব্যক্তির ছিল না। তো যাই হোক, ফলে ওই প্রসেসটাই কিন্তু শেষ পর্যন্ত সে প্রথম আলো এবং ডেইলি স্টারে এসে থামলো, মানে থামে নাই এখনো, মানে আজকের এই দিন পর্যন্ত ওই পর্যন্ত এসেছে। আমি আসবো আপনার এই শেষটা দিয়ে, আমি একটু শুরু করতে চাই। এই যে মবের যে বিষয়টা নিয়ে আসতেন এবং গণমাধ্যমের উপর যে থ্রেটটা, এটা নিয়ে আমি একটু শুনবো। দেখুন, মানে গত রাত্রে যখন মানে এনসিপির টপ অর্ডার যখন সেখানে গিয়েছে, আই ওয়াজ অলসো দেয়ার, আমরা সবাই একসাথেই গিয়েছি। দেখেন, একটা ব্যাপার আমাদেরকে স্পষ্টভাবে বোঝা জরুরি, মানে আমরা তো আজকে হাদিকে নিয়ে আলাপটা করছি, এবং আজকে আমরা খুবই মানে ক্রিটিক্যাল একটা মোমেন্টামের মধ্যে দিয়ে যাচ্ছি, ইটস অল অ্যাবাউট হাদি।
দেখেন হাদির নিজেরই তো এটার ব্যাপারে স্টেটমেন্ট ছিল, হোয়াট হি সেড। আপনি প্রথম আলোকে কেন্দ্র করে হাদির স্টেটমেন্টটা কি ছিল, যে আপনার সাথে মানে মানে একটা পত্রিকা বলি বা কোনো একটা মিডিয়া গ্রুপ অফ মিডিয়া বলি, তাদের সাথে আপনার দ্বিমত থাকতে পারে, তাদের সাথে আপনার দৌরত্ব থাকতে পারে, সবই ঠিক আছে, কিন্তু আপনি মানে ওটার বিপরীতে নতুন কিছু তৈরি করা থেকে বিরত থেকে আপনি সেটাকে যদি ভাঙচুর করেন বা আপনি যদি মনে করেন যে এটাকে গুড়িয়ে দিলে সেখান থেকে অনেক বড় সাকসেস আসবে, এটা তো খোদ হাদি নিজে বিশ্বাস করেনি। তাহলে আমি জানি না যে মানে মানে যেটা হাদি এন্ডোর্স করে নাই তার জীবদ্দশায়, যেটাকে হাদি অ্যাপ্রিসিয়েট করে নাই তার জীবদ্দশায়, তিনি ইন্দি মানে মানে মিডল গ্রাউন্ডে থেকে কারা এটাকে এত গুরুদায়িত্ব মনে করলো এবং হুট করে তারা গিয়ে এই ধরনের একটা মানে কাজ তারা সম্পাদন করলো। কাজেই দেখেন একটা ব্যাপার খুবই স্পষ্ট আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের টপ লিডারশিপের আপনি ব্যাক টু ব্যাক স্ট্যাটাসগুলো দেখেন, আমাদের আহ্বায়ক সেক্রেটারি থেকে শুরু করে সবাই কিন্তু এই ব্যাপারে আমরা কিন্তু একদম ফার্স্ট একদম একদম এন্ড টু এন্ড আমরা একদম এটার বিরুদ্ধে, কিন্তু আমার প্রথম থেকে আমরা কিন্তু এটার ব্যাপারে আলাপ করেছি। তাহলে কারা এরা? না এটা কারা, এটা তো আপনারা ইনভেস্টিগেট করে আমাদেরকে জানাবেন এটা কারা, আমাদের তো দেখার সুযোগ হয়নি, আমরা তো মানে আমরা নিজেরাও আন্দোলনে স্টাক। কাজেই দেখেন এখানে আমরা তবে একটা জিনিস আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যে এখানে একটা বড় রকম স্যাবোটেজ আছে, এই স্যাবোটেজটাকে হচ্ছে নিউট্রালাইজ করাটা খুব জরুরি। এখন এই নিউট্রালাইজেশন আমি কিন্তু যে ওই নিউট্রালাইজেশনের কথা বলতেছি না, দ্য ওয়ে হাসিনা ডিড। আপনি আইনের মধ্যে থেকে প্র্যাকটিক্যালিটির মধ্যে সিস্টেমেটিক ওয়েতেই আপনি তাদেরকে আপনাকে নিউট্রাল করতে হবে। এই রাষ্ট্রটা আমাদের সবার, কিন্তু এই রাষ্ট্রটা যেহেতু দেখেন এই রাষ্ট্র যেহেতু এই রাষ্ট্রটা মানে খলিফা দ্বারা পরিচালিত কোনো রাষ্ট্র না, এই রাষ্ট্রটা এখনো ইসলামাইজড হয় নাই, ইসলামিক কোনো রাষ্ট্র না, না এখানে ইসলামিক কোনো শরিয়া আইন এখানে বাস্তবায়িত আছে। কাজেই দেখেন যেখানে যে রাষ্ট্রে শরিয়া আইন বাস্তবায়িত নাই, সেখানে তো আপনি মানে শরিয়া আইনের কথা বলে আপনি যদি চিন্তা করেন যে আপনি অনেক কিছু অ্যাচিভ করবেন, তো হবে না, সুযোগ নাই। কাজেই দেখেন যারা এই চিন্তাগুলো করছেন, যারা আবার মনে করছেন যে এটা একটা বাইনারি পলিটিক্সের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন, একটু জাস্ট বলে নেই যে এই বাইনারি পলিটিক্সটাকে আমাদেরকে খুব মানে ভালো দৃষ্টিতে আমরা দেখি না এটাকে। এই যে ধরেন বাম ডান আস্তিক নাস্তিক, হ্যাঁ আমি ভালো তুমি খারাপ, কাজে দেখেন এই পলিটিক্সটা বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে এটা। হ্যাঁ আপনার মত প্রকাশের স্বাধীনতাও থাকবে, ইয়েস আপনার মত প্রকাশের ব্যারিয়ারও থাকবে, সেটাকেও আমাদের মেনটেন করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি মানে একটা মানে গ্রুপ অফ পিপলকে আপনার সাথে নিয়ে প্রথম আলো গুড়িয়ে দিলে এতে আপনার আইডিওলজিক্যাল কোনো অ্যাডভান্টেজ আসে, আসলে হয় নাই তো। আপনি পৃথিবীর ইতিহাসের দিকে তাকান না, পৃথিবীর হিস্ট্রিতেও কখনো হয়নি। ধরেন আমি যদি ধরেও নেই যেখানে একটা গ্রুপ অফ পিপল যারা মানে ইন্সপায়ার্ড ছিল, এখন এদেরকে কারা ইন্সপায়ার করলো, এটার জন্য একটা বড় তদন্ত দরকার। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন যে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু ও তৎপরবর্তী মব সন্ত্রাসের ঘটনা সরকারকে দায়ী করেছেন। আমরাও তো সরকারকে দায়ী করছি, আমরা তো সরকারকে, যেমন সাকিব ভাই যেটা বলেছেন এর বাইরে কোনো শব্দ নাই। ধন্যবাদ তাহসিন রিয়াজ। দর্শক এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। সাকিব আনোয়ার অনেক বিষয়ই নিয়ে আসছেন তাহসিন রিয়াজ, কিন্তু আপনাকে আমি যে প্রশ্নটা করতে চাই যে নির্বাচন সামনে রেখে নির্বাচনের পরিবেশ, আইন শৃঙ্খলা অনেক বিষয় সামনে চলে আসছিল এবং সরকার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এবারকার নির্বাচনটা খুব টাফ হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবারই উদ্বেগ উৎকণ্ঠা ছিল। এরই মধ্যে এই শরীফ ওসমান হাদির যে ঘটনা, আসলে সামনে নির্বাচন, সব কিছু মিলিয়ে আমরা আসলে কোন দিকে পরিবেশ পরিস্থিতি? রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আশঙ্কার কথা বারবার বলা হচ্ছিল, সরকারের পক্ষ থেকে মাঝখানে শুধু একবার প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আক্রমণ আসতে পারে নির্বাচনকে কেন্দ্র করে, বাইরের বহিঃশত্রুর আক্রমণও আসতে পারে, দেশে বিদেশে যে কথাটা আমাদের এখানে একটা আশঙ্কা আছে, একবারই বলেছিলেন। এর বাইরে উনি যতবার বলেছেন উনি বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন এটা বলেছেন। না, এটা পরে বলছেন, এর আগে আশঙ্কার কথা উনি বলে গেছেন। তারপরে ধরেন বিদেশে গেছেন, ওখানে বলেছেন। কয়েকদিন আগে লাস্ট উনি বলেছেন যে ঐতিহাসিক নির্বাচন হবে। তবে উনি যখন ঐতিহাসিক শব্দটা ব্যবহার করেন না, তখন মানে গতানুগতিক শব্দ আমরা অনেক সময় মানে আমাদের থাকে না যে কেউ একটা শব্দ বলেই সব সময়, ওই রকম মনে করি। মানে আমার রিপিটেশন হচ্ছে, এর আগেও দু একটা জায়গাতে আমি কথাটা বলেছি যে প্রধান উপদেষ্টার কাছে সব দিনই আসলে ঐতিহাসিক।
কারণ যেদিন আমাদের দুজন উপদেষ্টা, মানে ছাত্র উপদেষ্টা বলি আমরা যে দুজনকে, মানে তিনজন তো ছিলেন, একজন তো আগেই পদত্যাগ করেছেন, তো আসিফ এবং মাহফুজ যেদিন পদত্যাগ করলেন ওই দিনও ওনার স্টেটমেন্টে দেখলাম, যে পত্রিকায় দেখলাম আর কি, যে আজকে একটা ঐতিহাসিক দিন। কেন? দুজন উপদেষ্টা চলে যাচ্ছেন, এটাও ঐতিহাসিক দিন। আবার ধরেন ওই যে জাতীয় ঐকমত্য কমিশনে কিছু বিষয় নিয়ে, মানে এটা বাস্তবায়ন কিভাবে হবে পদ্ধতি নিয়ে আমরা আটকে গিয়েছিলাম। ফলে তাৎক্ষণিক মিটিং হলো যেদিন, তখন হচ্ছে আবার ডক্টর ইউনূস নিজে উনি থাকবেন একদিন বৈঠকে, এমন একটা সিদ্ধান্ত হলো। পরে উনি আসলেন এবং আসার পরে উনি যে ওনার গতানুগতিক যে বক্তব্য, সেখানে উনি বলেন আজ একটা ঐতিহাসিক দিন। ভাই কেন? মানে উনি এটা বলেন নাই, আমি বলছি আর কি, কেন? যে আসলে রাজনৈতিক দলগুলো একমত হইতে পারতেছে না, এটা ঐতিহাসিক দিন। তো ওইভাবে যদি উনি বলে থাকেন যে বাংলাদেশের সামনে একটা ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে, তাহলে ঠিক আছে। অনেকেরই আসলে অনেক শব্দের প্রতি খুব ইয়ে থাকে, যে ওই শব্দগুলো উনি বলেনি সব জায়গাতে, ওই হিসেবে ঐতিহাসিক। এখন পরিস্থিতিতে আসলে কিন্তু সেই জায়গাতে এ কথা কিন্তু আমরা, মানে আমি বললাম না যে আমি এটা রিপিটেশন হবে। আমি ওসমান হাদিকে যেদিন গুলি করা হলো তার দুদিন আগে, মানে তার দুদিন আগে থেকে আমি দুটো টকশোতে ছিলাম পরপর, আমি এই কথাটা বলেছিলাম এবং শুক্রবার এই ঘটনাটা ঘটলো। তারপর তো ব্যাপার হচ্ছে যে সরকার আসলে এইটাকে কিভাবে দেখছে সেটা নিয়ে আসলে সরকার কি বলছে সেখানে যদি আমরা, মানে আমাদের আসলে থাকার কোনো সুযোগ নাই। কারণ এই সরকার কি করতে পারে সেটা আমরা দেখছি। গতকালের ঘটনা যদি দেখেন, ও শরীফ ওসমান হাদির উপরে হামলা দেখেন, তারপরে ধরেন এই যে আসামিরা পালিয়ে গেল, মানে যারা নিজের নিরাপত্তাকে নিজেকে দিতে হবে, বিষয়টা এরকম পরিস্থিতি ওরকমই দাঁড়িয়ে গেছে এখন। মানে এটা সরকারহীন রাষ্ট্র, এরকম একটা অবস্থায় আসলে আমরা দাঁড়িয়ে গেছি। কারণ কোন একটা কিছু যখন দেশে ঘটে তখন সরকার নিজের উপরই নিন্দা প্রতিবাদ জানায়। সরকার কি করণীয় এখানে? সরকার স্ট্রিক্ট হবে। শুরু থেকে আমরা বলছিলাম যে আপনি সবার আগে, আপনি যদি ধরেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক রাখতে চান, আপনার যদি জনগণের নিরাপত্তা যদি আপনি দিতে চান, তাহলে আপনার কিন্তু পুলিশকে দিয়ে করাতে হবে। কারণ পুলিশের সেই ট্রেনিংটা থাকে। নানান সমালোচনা, তাদের নানান কর্মকাণ্ড নিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এখানে যদি আপনি জননিরাপত্তার যদি প্রশ্ন আসে, এখানে আপনাকে পুলিশকে দিয়ে করাতে হবে, কারণ তাদের সেই ট্রেনিংটা আছে। হ্যাঁ, এখন যাদের আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব বা সেই হিসাবে যারা ট্রেন্ড, কারণ আপনি সেনাবাহিনীর কথা বলেন, তাদেরকে দিয়ে তো আপনি আসলে এই জায়গাতে জননিরাপত্তা আপনি নিশ্চিত করতে পারবেন না। এটা তাদের ব্যর্থতা না, এটা তাদের ট্রেনিংয়েরই অংশ না। ফলে আপনি ওই জায়গাতে হাত দেন। এটা আমরা কিন্তু ডে ওয়ান থেকে বলছিলাম, একদম ডে ওয়ান থেকে। সরকার যেদিন গঠন হলো তারপর থেকে বলছেন আপনি সবার আগে আপনাকে পুলিশে হাত দিতে হবে। গভর্নমেন্ট তো শোনে নাই। আমরা ধরেন 2 মাস পরে গিয়ে কথা বলেছি, 4 মাস পরে গিয়ে কথা বলেছি, 6 মাস পরে গিয়ে কথা বলেছি, এখন পর্যন্ত পুলিশ তো আসলে অ্যাক্টিভ হয় নাই। যেমন ধরেন এই যে যাকে ওই তার কারখানা থেকে বের হয়ে যাওয়ার সময় তাকে প্রথমে ওই গেটের ওখানে পেটানো হয়েছে, তারপর সেখান থেকে তাকে একটা মহাসড়কে নিয়ে যাওয়া হয়ে গেছে, সেখানে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে বেঁধে পেটানো হয়েছে। হ্যাঁ, লাইভ করা হচ্ছে, তারপর তাকে পুড়িয়ে ফেলা হয়েছে সেখানে। আমি তারপরে দেখলাম যে পুলিশ কি করেছে, আমি গণমাধ্যমে দেখলাম যে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারপর তারা লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এতক্ষণ সময় কি পুলিশ জানে না এই ঘটনাগুলো ঘটছে? এই লোকটাকে কি বাঁচানো যেত না? মানে আমাদের ইন্টেলিজেন্সের অবস্থা এমন জায়গায় চলে গেছে এখন। ইন্টেলিজেন্স তো অনেক পরে গেলাম। ধরেন ইন্টেলিজেন্স হাদির ঘটনায় যখন এই দুজন পালিয়ে যেতে পারলো, সেই রুট আমি সিল করতে পারলাম না। দেখেন, আচ্ছা আমি এই জায়গাতে একটু শেষ করে যাই। মানে ইন্টেলিজেন্সের কথা তো এখানে আসছে না, এখানে পুলিশ তো আপনার সব জায়গাতে থাকে, বিচরণ করে, বেসিক, একদম এটা বেসিক। আপনার ধরেন একটা কারখানা শ্রমিক, তো সে কারখানা গেট দিয়ে যখন বেরোচ্ছে, আপনার ওই কারখানা আশেপাশে তো পুলিশ থাকে না, পুলিশের ফাঁড়ি থাকে আশপাশ দিয়ে, পুলিশ পয়েন্টে বসে তো। আর পুলিশ এত দূরে থাকে না, এখন যে অবস্থা আমাদের 10-15 মিনিট লাগে যে কোনো হ্যাঁ, তো জায়গায়। পুলিশ এতক্ষণ ধরে একটা মানুষকে ভাই পিটিয়ে মারা, এটা এত সহজ ব্যাপার না। এত অল্প সময়ের মধ্যে একটা বাড়ি দিলে একটা মানুষ মরে যায় না। হ্যাঁ, ফলে আপনি এতক্ষণ সময় পেয়েছেন, তারপর আপনি কোনো ব্যবস্থা নিতে পারেন নাই, তার মানে আসলে এই পুলিশ বাহিনীতে এখন কার্যকর না। ফলে এই রাষ্ট্রে আপনি আবার নির্বাচনের কথা বলছেন, আবার সেটা ঐতিহাসিক, আবার সেটা বলছেন যে বাংলাদেশ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। আর হাদির ওই ইস্যুতে যদি আসি, সাকিব আনোয়ার, আমরা আসবো। আমরা একটু আমাদের এক সহকর্মী মিরাজ হোসেন গাজী, তিনি আছেন এখন বিমানবন্দরে, উনি আছেন যেখানে শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয়েছে, তার সম্পর্কে সবশেষ পরিস্থিতি আমরা। মিরাজ হোসেন গাজী, আমাকে শুনতে পাচ্ছেন? আমি একটু সর্বশেষ খবর আপনার মাধ্যমে জানতে চাই। জি, এখানে আসলে সর্বশেষ যে খবর, যে আজকে বিমানবন্দর সাধারণত আমরা যেটি জানি যে 8 নম্বর যে কার্গো গেট আছে, এই কার্গো গেট দিয়ে সাধারণত মরদেহ বের করা হয়, মরদেহবাহী যে গাড়ি বহর থাকে
বিভিন্ন সময় আমরা সেটি দেখেছি যে সাধারণত এখান দিয়েই মরদেহ বের করা হয়, কিন্তু শরীফ ওসমান হাদির মরদেহ এর ক্ষেত্রে একটু ভিন্নতা। আসলে আমরা গণমাধ্যম কর্মী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই এই 8 নম্বর গেটেই অপেক্ষা করছিলাম, তবে পরবর্তীতে আমরা জানতে পারি যে মরদেহ আসলে রানের ভেতর দিয়ে বিকল্প পথে নিয়ে যাওয়া হয়েছে। এটির আনুষ্ঠানিকভাবে যদিও কারণ জানানো হয়নি, তবে বিকল্প পথ দিয়ে তাকে নিয়ে তার মরদেহবাহী কফিন, ওসমান হাদির মরদেহবাহী কফিন বের করে নিয়ে যাওয়া হয়। এবং আজকে যেটি বলছিলাম যে এই 8 নম্বর গেটে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়তি সতর্কতা দেখেছিলাম এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা এখানে মোতায়েন রয়েছেন এবং প্রধান সড়ক থেকে এই 8 নম্বর গেটের দিকে বা বিমানবন্দরের ভেতরে সিভিল এভিয়েশনের যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে কাউকে আজকে সাধারণ মানুষ বা উৎসুক জনতাকে ভেতরে প্রবেশ করতেও দেওয়া হয়নি। এমনকি আমরা যারা গণমাধ্যম কর্মীরা ভেতরে এসেছি তাদেরকেও আইডি কার্ড দেখিয়ে বিভিন্ন সব ক্ষেত্রে তারপর ঢুকতে হচ্ছে, তার মানে কড়া অবস্থানে তারা ছিলেন। ভেতরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সময় যারা সমন্বয়ক ছিলেন তাদের প্রতিনিধিরা ভেতরে ওসমান হাদির কফিন গ্রহণ করেন এই জাতির পক্ষ থেকে। এরপর আসলে বিকল্প পথ দিয়ে তার মরদেহ বের করে নিয়ে যাওয়া হয়। এখানে আসলে আনুষ্ঠানিকভাবে কেউ সেটি কারণও আসলে জানাতে পারেননি, তবে আমরা যেটুকু জেনেছি যে সার্বিক পরিস্থিতি বিবেচনায়। ধন্যবাদ মিরাজ হোসেন গাজী, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, এতক্ষণ বিমানবন্দর থেকে আমাদের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিরাজ হোসেন গাজী। তাহসিন, রিয়াজ, একটা কথা যেটা মানে অনেকে বলছে এখন যে হাদির যে মৃত্যু সেটা নির্বাচন ঠেকাতে পর্দার অন্তরালের এক পলিটিক্স। যদি এভাবে করে ধরি, হ্যাঁ, পর্দার অন্তরালে একটা পলিটিক্স হওয়ার তো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বাট আমি এটা বিশ্বাস করি না যে এটা আমাদের অভ্যন্তরীণ বাংলাদেশে এখন যে ধরনের এক্সিস্টিং পলিটিক্যাল এন্টিটিসগুলো আছে, পার্টিসগুলো আছে, তাদের দ্বারা সংগঠিত এই ধরনের কোনো ঘটনা। দেখেন, আমাদেরকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমাদের আলটিমেট সলিউশনের জায়গা হচ্ছে ইলেকশন। ইউ ডু নট হ্যাভ ইভেন এনি অল্টারনেটিভ। আপনি যদি একটু ক্যালকুলেট করে দেখেন, ইন্টারিম গভর্নমেন্ট তো আসলে টেম্পোরারি একটা গভর্নমেন্ট। আপনি তাদেরকে ম্যান্ডেট দিয়েছিলেন, সংস্কারের অনেক কথাবার্তা আমরা বলেছিলাম, সেটা অলমোস্ট 2 ইয়ার্স মানে আমরা ওয়ে টু পাস। কাজেই এখন তাদের কাছ থেকে যেই প্রত্যাশাটা, খুব স্বাভাবিকভাবে একটা গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য আপনার দরকার হবে একটা ইলেকশন। এবং যারা বাংলাদেশের এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিসগুলো আছে তাদেরও প্রত্যাশার সহজ সরল একটা জায়গা হচ্ছে ইলেকশন। এটা খুব অস্বাভাবিক কোনো প্রত্যাশার জায়গা না। এবং আপনাকে এই প্রত্যাশার জন্য আলটিমেটলি 16 বছরের সবচেয়ে বড় ইয়াটা কি ছিল, গ্যাপটা ছিল ইলেকশন। এখন দেখেন, আপনাকে ক্যালকুলেট করে আগে বুঝতে হবে যে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ কার মানে পকেটে যায় যদি আপনি ইলেকশনটাকে বানচাল করতে পারেন। আর ইলেকশনটাকে বানচাল করে আপনি যদি একটা প্রচণ্ড রকম মানে ঘোলাটা একটা সিচুয়েশন তৈরি করতে পারেন, এটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পায় আপনার সবচেয়ে বেশি হাইয়েস্ট বর্ডার শেয়ারিং যে রাষ্ট্র, সেই রাষ্ট্র, এবং তার পাশাপাশি সেই রাষ্ট্র যাদেরকে হচ্ছে আপনার যে ধরনের চোর বাটপার, যে ধরনের খুনি লুটতেরাজ, যারা এই বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করছে, এদেরকে আবার জায়গা দিছে তারা। কাজে এই অ্যাডভান্টেজের মানে লেয়ার যদি আপনি দেখেন, এই অ্যাডভান্টেজের লেয়ারে আপনার খুবই স্বাভাবিকভাবে ইস্টাবলিশমেন্টের কথা আমরা বলি, এটা তাদের অ্যাডভান্টেজের জায়গা যে বাংলাদেশকে যদি আপনি খুব অস্থিতিশীল করতে চান তাহলে আপনি আপকামিং ইলেকশনটাকে হচ্ছে পেছায় দেন। তাহলে যেটা হবে, আপকামিং ইলেকশন পেছাইলে পলিটিক্যাল পার্টির মধ্যেও ডিস্যাটিসফ্যাকশন তৈরি হবে, তাদের মধ্যে ইন্টারনাল কিছু কেওয়াজ আছে, তারা একটা প্রিপারেশনের মধ্যে আছে। ইলেকশন না হইলে দিন শেষে যেটা হবে যে আপনি এমন একটা হিসাব দেখেন, একদম ক্যালকুলেশনটা, এই গভর্নমেন্ট তো আপনার ক্যাপাসিটি কম, একদম ক্লিয়ার। আপনার এটা বুঝতে হবে আর কি। আমার প্রশ্নের যে উত্তর, একই প্রশ্ন আমি যাব সাকিব আনোয়ার, পর্দার অন্তরালে পলিটিক্স অনেকেই বলছে, এবং তাহসিন, রিয়াজ যেটা ক্লিয়ার করে গেলেন, যেটা আমাদের দেশের ভিতরের এই মানে এরকম কারো সক্ষমতা এই জায়গাটা নেই। সক্ষমতা কার আছে না আছে, আবার এই যে ধরেন পালিয়ে যেতে পারলো তারা, সব কিছু মিলে আসলে নানান প্রশ্নই হয়। শুধুমাত্র দেশের বাইরে থেকে তাদের শক্তি এই কাজ করেছে সেটা তো আমাদের প্রথম আমরা মনে করি যে সেই ঘটনা হইতে পারে। দেশের ভেতরেও এস্টাবলিশমেন্ট বলেন, ডিপ স্টেট বলেন, নানান খেলা তো আসলে হইতেই পারে। আর ভাই যেটা বলছিলেন যে আসলে এর বেনিফিশিয়ারি কারা, ধরেন যারা নাই তাদের তো স্বাভাবিক ব্যাপার, তাদের ফিরে আসার একটা প্রশ্ন আছে। ইলেকশন না হলে দেশে যে ভয়ানক মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, পরিবর্তিত পরিস্থিতি আসলে রাষ্ট্র কীভাবে চলবে, আদৌ চলবে কিনা, মানে কি পরিস্থিতি হবে সেটা আমরা আসলে বলতে পারি না। ফলে তখন একটা সুযোগ তো তাদের তৈরি হবে, এটা স্বাভাবিক। ফলে সেটা একটা মানে বেনিফিশিয়ারি আমরা খুঁজে পেলাম। দেশের ভেতরেও ধরেন এখন যারা আবার ক্রিয়াশীল আছে তাদেরও কারো কোনো ধরনের ধরেন বেনিফিশিয়ারি হয়ে ওঠার সুযোগ আছে কিনা,
সেগুলোও আসলে প্রশ্ন। কারণ ওই যে কথাটা বলছিলাম যে ধরেন বর্ডার সিল করা হয়েছে এই কথা বলা হয়েছিল, কিন্তু বর্ডার সিল করার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ধরেন বর্ডারের কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্ট দিয়ে আসলে বর্ডারে ক্রস করে, এবং সেভাবে কিন্তু হয়েছে, এর বাইরে হয় না আসলে, সেটিং লাগে, ওই সেটিংগুলো থাকে বিশেষ কিছু মানুষের, তাদেরকেও কিন্তু ওই বর্ডার গার্ড বাংলাদেশ যে চেনে না তা কিন্তু না, কোন বাড়িগুলো থেকে কিভাবে কোন সময় হয় এগুলো তারাও আসলে জানে। এখন সেটার কারণেই তো ওই যে একজনকে দুজনকে গ্রেফতার করা হলো, সহযোগী মেইন যিনি তাকে এখনো গ্রেফতার করা যায়নি, দুজন সহযোগী গ্রেফতার করেছে, তারা স্বীকারও করেছে যে তার মাধ্যমেই পার হয়েছে এই দুইজন। তার মানে আপনি তো আসলে বর্ডার সিল করেন না, আপনি তো ভাওতাবাজি করছেন, সরি এভাবে বলার জন্য। মানে আসলে ওই যে একটু আগে দেখাচ্ছিলেন তো ওসমান হাদি আসছে, মানে ওসমান হাদি না, তাদের লাশ আসছে, ফলে অনেক সময় আমরা ট্রিগার্ড হয়ে যাই, তো এই কারণে আসলে ভাওতাবাজি শব্দটা বলে ফেললাম। ভালো হয়েছে, আসলে বলা উচিত, এখন আসলে এগুলো বলা উচিত। তো ধরেন এটা তো পুরোপুরি ভাওতাবাজি আসলে। আপনি কি বর্ডার সিল করলেন? আপনি জানেন তো যে কোন কোন পয়েন্টে কোন কোন মানুষ এই সমস্ত ব্যাপারের সাথে ইনভলভ। আপনি তো না জানেন তাহলে আবার একদিন পরের দিনই আপনি আবার মানে ঠিক যখন তারা সেফলি পালিয়ে যেতে পারলো, তারপর আপনি অ্যারেস্ট করে ফেলতে পারলেন। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।